রামনগরের পাশে একটি ছোট্ট মফস্বল শহর। সেখানকার বাতাসে আজও পুরনো দিনের সুগন্ধ এবং মাটির সোদা ঘ্রাণ মিশে আছে। কিন্তু সেই দুপুরে রামনগরের বাতাসে ছিল কেবল উত্তেজনা। এতটাই গভীর উত্তেজনা যে মনে হচ্ছিল সময় যেন নিজেই নিজের গতি ভুলে গেছে। সূর্য ঠিক মাথার ওপরে ছিল। জ্যৈষ্ঠের তপ্ত দুপুর আর ঘামে ভেজা কপালে চিন্তার রেখাগুলো কোনো গভীর ক্ষতের মতো ফুটে উঠেছিল। এই গল্প কোনো রাজা বা রানীর নয়। এই গল্প লোহার সেই প্রাণহীন যন্ত্রগুলোর, যা মানুষ তৈরি করেছে, এবং সেই মানবতার যা প্রায়শই যন্ত্রের শব্দে হারিয়ে যায়। রামনগরের প্রাণ ছিল সেখানকার পুরনো সুগার মিল, যা মানুষ লক্ষ্মী মিল বলে ডাকত। ৭০ বছরের পুরনো এই মিলটি কেবল ইট সুরকির ইমারত ছিল না, বরং পুরো মফস্বলের পেট চালানো মা ছিল। সকালের বাঁশি বাজতেই হাজার হাজার শ্রমিকের পা মিলের গেটের দিকে চলতে শুরু করত। কিন্তু আজ সেই বাঁশি ছিল নীরব। মিলের বিশাল চত্বরে নিস্তব্ধতা ছড়িয়েছিল। এটি সেই নিস্তব্ধতা ছিল না যা শান্তি দেয়, বরং ছিল সেই নীরবতা যা কোনো বড় ঝড়ের আগে আসে। মিলের মাঝখানে, যেখানে বিশাল বয়লার এবং টারবাইন মেশিনগুলো বসানো ছিল, সেখানে প্রচুর ভিড় জমেছিল। সবার মুখ ভার ছিল। মিলের মালিক শেঠ দীননাথজি নিজের চেয়ারে এমনভাবে বসেছিলেন যেন তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে। তার সাদা ধুতি আর কুর্তা, যা সবসময় ইস্ত্রি করা থাকত, আজ ঘামে ভিজে তার শরীরের সাথে সেটেছিল। তার সামনে দাঁড়িয়েছিল সেই বিশাল যন্ত্র, জার্মানি থেকে আনিয়ে নেওয়া সেই নতুন জেনারেটর ইউনিট, যা আজ সকালে হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। এই যন্ত্রটি বন্ধ হওয়া কোনো সামান্য বিষয় ছিল না। আখের মাড়াইয়ের মরশুম তুঙ্গে ছিল। হাজার হাজার কৃষক তাদের গরুর গাড়ি এবং ট্র্যাক্টরে আখ বোঝাই করে মিলের বাইরে লাইনে দাঁড়িয়েছিল। যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে মিল চালু না হয়, তবে সেই সব আখ শুকিয়ে কাঠে পরিণত হবে। কৃষকদের সারা বছরের পরিশ্রম বরবাদ হয়ে যাবে এবং শেঠ দীননাথের সম্মান, যা তিনি নিজের রক্তঘামে অর্জন করেছিলেন, তা ধুলোয় মিশে যাবে। শেঠজির পাশে দাঁড়িয়েছিলেন শহর থেকে আসা ৩ বড় ইঞ্জিনিয়ার। তারা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন। তাদের হাতে বড় বড় মানচিত্র আর অদ্ভুত সব মিটার ছিল। তারা কখনো যন্ত্রের এক অংশে টোকা দিচ্ছিলেন, কখনো অন্য অংশে তার লাগাচ্ছিলেন। কিন্তু যন্ত্রটি নড়ার নাম নিচ্ছিল না। সেটি এক জেদি বাচ্চার মতো মুখ ফুলিয়ে বসেছিল। এই সবের মাঝে ভিড়ের এক কোণে একটি ১৫ বছরের ছেলে দাঁড়িয়েছিল। তার নাম ছিল রাজু। শরীরে একটি ময়লা গেঞ্জি, হাঁটু পর্যন্ত মোড়ানো খাকি প্যান্ট আর পায়ে হাওয়াই চটি, যা অনেক জায়গায় সেলাই করা ছিল। তার এক হাতে চায়ের কেটলি আর অন্য হাতে কাঁচের গ্লাসের স্ট্যান্ড ছিল। রাজু মিলে কাজ করত না। সে পাশের টং দোকানে চা বানাত। কিন্তু তার চোখে ছিল এক চমক, এমন এক কৌতূহল যা তার বয়সের চেয়ে অনেক বড়। সে ইঞ্জিনিয়ারদের দেখছিল না, শেঠজিকেও না। তার নজর আটকে ছিল সেই যন্ত্রটির ওপর। সে সেই প্রাণহীন লোহাকে এমনভাবে দেখছিল যেন কোনো বৈদ্য তার রোগীকে দেখছে। রাজুর বাবা কিষান কাকা এই মিলেই পাহারাদারি করতেন। দারিদ্র রাজুর স্কুলের ব্যাগ কেড়ে নিলেও তার শেখার খিদে মারতে পারেনি। সে সারাদিন চায়ের দোকানে কাজ করত, আর সন্ধ্যায় যখন মিলের আলো জ্বলত, তখন দূর থেকে যন্ত্রের ঘর ঘর শব্দ শুনত। তার কাছে সেটি শব্দ ছিল না, ছিল সঙ্গীত। সে বাতিল জিনিস থেকে রেডিও তুলে এনে তা ঠিক করেছিল। পুরনো নষ্ট পাখাগুলো জুড়ে নিজের বাড়ির জন্য কুলার বানিয়েছিল। সে বই থেকে নয়, অভিজ্ঞতা থেকে শিখছিল। সাহেব, পানি। একজন ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে চিৎকার করলেন। রাজু দ্রুত এগিয়ে গিয়ে গ্লাসে জল ভরে বাড়িয়ে দিল। ইঞ্জিনিয়ার এক ঢোক খেলেন এবং রাগে বোতলটি ওখানেই আছাড় দিলেন। এই যন্ত্রটি বেকার, শেঠজি। প্রধান ইঞ্জিনিয়ার, যার নাম বর্মা ছিল, কপাল থেকে ঘাম মুছতে মুছতে বললেন, এর মূল সার্কিট পুড়ে গেছে। এর যন্ত্রাংশ জার্মানি থেকেই আসবে। এতে অন্তত ১ মাস সময় লাগবে। ১ মাস? শেঠ দীননাথের কানে যেন গলানো সীসা ঢেলে দেওয়া হলো। তিনি টলতে টলতে উঠে দাঁড়ালেন। বর্মা সাহেব, আপনি কি বলছেন? ১ মাস? বাইরের কৃষকদের লাইন দেখুন, তারা না খেতে পেয়ে মরে যাবে। আমার সম্মান শেষ হয়ে যাবে। যা খুশি করুন, যত টাকা লাগে নিয়ে নিন, কিন্তু এটি আজ চালু করে দিন। বর্মা সাহেব নিজের ফাইল বন্ধ করলেন এবং অসহায়ভাবে হাত ছড়িয়ে দিলেন। শেঠজি, আমরা জাদুকর নই, ইঞ্জিনিয়ার। যখন যন্ত্রের হৃৎপিণ্ডই কাজ করছে না, তখন আমরা কি করব? আপনি চাইলে দিল্লি থেকে অন্য কাউকে ডেকে নিন, কিন্তু ফল একই হবে। এই সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেছে। ভিড়ে দাঁড়িয়ে থাকা লেবার ইউনিয়নের নেতা এবং বয়স্ক মুনিমজিও হতাশ হয়ে পড়লেন। পরিবেশে হতাশা এতটাই ঘন হয়ে গিয়েছিল যে তা ছুরি দিয়ে কাটা যেত। শেঠ দীননাথজির চোখে জল এসে গেল। তিনি আকাশের দিকে তাকালেন, যেন ভগবানের কাছে জানতে চাইছেন যে বুড়ো বয়সে এটি কেমন পরীক্ষা নিচ্ছেন। রাজু তখনও ওখানেই দাঁড়িয়েছিল। তার মনে এক দ্বন্দ্ব চলছিল। সে জানত সে কে, একজন সামান্য চাওয়ালা। বড় বড় সাহেবদের মাঝে কথা বলার সাহস তার ছিল না। আমাদের সমাজে ছোটদের বড়দের মাঝে কথা বলা বেয়াদবি ধরা হয়। কিন্তু সে যন্ত্রটির মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছিল যা হয়তো এই পুঁথিগত জ্ঞানওয়ালা ইঞ্জিনিয়ারদের চোখে পড়ছিল না।
সে সকালে যখন চা দিয়েছিল তখন সে যন্ত্রটি থেকে আসা একটি খুব ধীর টিক টিক শব্দ শুনেছিল, ঠিক যেমন তার সাইকেলের চেইন পড়ে যাওয়ার আগে শব্দ করে। সাহস করে রাজু গলা পরিষ্কার করল, মালিক। তার কণ্ঠস্বর খুব ধীর ছিল, যেন গলায় আটকে গেছে, কেউ শোনেনি। সে আবার চেষ্টা করল একটু জোরে, মালিকজি। শেঠ দীননাথের নজর গেল না, কিন্তু তার মুনিমজি তাকে চোখ রাঙিয়ে দেখলেন। এই রাজু, চা খাইয়ে এসিস তো? এবার এখান থেকে যা, এখানে তামাশা চলছে না। রাজু পিছু হটেনি, সে নিজের কেতলি নিচে রাখল। মুনিম কাকা, আমার মনে হয় যন্ত্রটি পুড়ে যায়নি, কেবল শ্বাস নিতে পারছে না। এই কথাটি বিদ্যুতের মতো সেখানে উপস্থিত লোকজনের কানে প্রতিধ্বনিত হল। বর্মা ইঞ্জিনিয়ার হেসে উঠলেন, এক তীক্ষ্ণ বিধিয়ে দেওয়া হাসি। দেখুন শেঠজি, এখন এই চাওয়ালা আমাদের ইঞ্জিনিয়ারিং শেখাবে? আমরা ২০ বছর পড়াশোনা করেছি, বিদেশ গেছি, আর এই ছেলে বলছে যন্ত্র শ্বাস নিতে পারছে না? কি রসিকতা! ভিড়ের মধ্যেও কিছু মানুষ হাসতে লাগল। রাজুর মুখ লজ্জায় লাল হয়ে গেল। তার বাবা কিষান কাকা, যিনি ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন, দৌড়ে সামনে এলেন এবং রাজুর হাত ধরে টানতে লাগলেন। ক্ষমা করে দিন মালিক, ও পাগল, নাদান, চল বাড়ি চল, আজ তোর চামড়া তুলব আমি। কিষান কাকার চোখে ভয় ছিল। গরিব মানুষের সবচেয়ে বড় ভয় এটাই হয় যে পাছে সাহেবরা রেগে না যান। কিন্তু রাজু তার বাবার হাত ছাড়ল না, শুধু তার চোখের দিকে তাকালো। বাপু, যদি আজ মিল বন্ধ হয়ে যায় তবে আমাদের ঘরেও উনুন জ্বলবে না। আমাকে একবার দেখতে দাও, কেবল একবার। রাজুর চোখে সেই সত্যতা ছিল যা কিষান কাকাকে থামিয়ে দিল। শেঠ দীননাথ, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি হাত তুললেন। ডুবন্ত মানুষের কাছে খড়কুটোও অনেক বড় অবলম্বন। থামো কিষান, শেঠজি ভারী গলায় বললেন। তিনি ধীরে ধীরে হেঁটে রাজুর কাছে এলেন। তিনি সেই ছোট ঘামে ভেজা ছেলেটিকে দেখলেন। তুই ঠিক করতে পারবি এটি? শেঠজি জিজ্ঞাসা করলেন। বার্মা ইঞ্জিনিয়ার মাঝপথে বলে উঠলেন, শেঠজি, আপনিও কি বাচ্চাদের কথায় কান দিচ্ছেন? যদিও কোনো ভুল তার ছুঁয়ে দেয় তবে যন্ত্রে বিস্ফোরণও হতে পারে, আমরা এর দায়িত্ব নেব না। শেঠজি বার্মার দিকে হাত দেখিয়ে তাকে চুপ থাকার ইশারা করলেন। তার নজর রাজুর ওপর নিবদ্ধ ছিল। বল বাবা, তোর কি মনে হয়, তুই এটি ঠিক করতে পারবি? রাজু মাথা নিচু করে পূর্ণ আদরের সাথে বলল, মালিক, আমি বইয়ে তো পড়িনি, কিন্তু আমি নিজের কানে শুনেছি যন্ত্র যখন অসুস্থ হয় তখন কথা বলে। এই যন্ত্রটি সকাল থেকে কাঁদছিল, কিন্তু কেউ শোনেনি। আমার কেবল 10 মিনিট সময় চাই, যদি না হয় তবে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। পরিবেশ একদম শান্ত হয়ে গেল। একদিকে কোটি টাকার যন্ত্র আর বড় বড় ইঞ্জিনিয়ার, আর অন্যদিকে 15 বছরের একটি ছেলে, যার কাছে না ছিল ডিগ্রি, না ছিল যন্ত্রপাতি, কেবল এক অটুট বিশ্বাস। শেঠজি এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তিনি রাজুর মধ্যে নিজের শৈশব দেখতে পেয়েছিলেন, যখন তিনিও শূন্য থেকে শুরু করেছিলেন। ঠিক আছে, শেঠজি বললেন, তোর কাছে 10 মিনিট আছে, কিন্তু মনে রাখিস এটি কেবল যন্ত্র নয়, এই পুরো মফস্বলের ভাগ্য। ইঞ্জিনিয়াররা মুখ বেঁকিয়ে সরিয়ে দাঁড়ালেন, যেন তামাশা দেখার জন্য প্রস্তুত। রাজু নিজের চটি খুলল, যেন মন্দিরে প্রবেশ করছে। সে যন্ত্রটিকে হাত জোড় করে প্রণাম করল। ভারতে আমরা আমাদের যন্ত্রপাতিকে বিশ্বকর্মার রূপ মনে করি। এই সংস্কার রাজুর রক্তে ছিল। সে ধীরে ধীরে যন্ত্রের বিশাল কাঠামোর দিকে এগিয়ে গেল। যন্ত্রটি তখনও গরম ছিল, সেখান থেকে উত্তাপের ঢেউ বের হচ্ছিল। রাজু নিজের চোখ বন্ধ করল। সে সেই আওয়াজটি মনে করার চেষ্টা করল যা সে সকালে শুনেছিল। বার্মা ইঞ্জিনিয়ার বলেছিলেন যে সার্কিট পুড়ে গেছে, কিন্তু রাজু পোড়া তারের গন্ধ পাচ্ছিল না। সে যে গন্ধ পাচ্ছিল তা ছিল কেবল গ্রিজ আর গরম লোহার। রাজু যন্ত্রের প্রধান প্যানেলটি খুলল না, যেখানে ইঞ্জিনিয়াররা ঘন্টার পর ঘন্টা মাথা ঘামিয়েছেন। এর পরিবর্তে সে যন্ত্রের পেছনের দিকে গেল, যেখানে হাওয়া টানার বড় ভেন্টিলেশন পাইপ লাগানো ছিল। এই পাইপটি যন্ত্রকে ঠান্ডা রাখার জন্য বাতাস ভেতরে টানত। রাজু নিজের কান সেই পাইপে লাগিয়ে দিল, আর তারপর সে নিজের পকেট থেকে কিছু বের করল। কোনো দামি যন্ত্রপাতি নয়, বরং একটি ছোট জংধরা স্ক্রু ড্রাইভার আর একটি বাঁকানো তার, যা সে প্রায়শই নিজের পকেটে রাখত। সবার শ্বাস থমকেছিল। কিষান কাকার রীতিবন্ধন এতটাই জোরে ছিল যে তিনি নিজের বুকে হাতুড়ি পিটানোর শব্দ অনুভব করছিলেন। তিনি মনে মনে হনুমান চালিসা পড়ছিলেন। রাজু পাইপের জোরে আঙুল বোলাল। সে সেখানে কম্পন অনুভব করল। এটাই সেই। সে বিড়বিড় করল। সমস্যা মস্তিষ্কে অর্থাৎ সার্কিটে ছিল না, সমস্যা ছিল ফুসফুসে। যন্ত্রটি হাওয়া পাচ্ছিল না, তাই তার নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সেফটি সিস্টেম তাকে বারবার বন্ধ করে দিচ্ছিল, যাতে সে পুড়ে না যায়। ইঞ্জিনিয়াররা এটিকে ইলেকট্রিক ফল্ট ভাবছিলেন, অথচ এটি ছিল এক খুব সামান্য বাধা। রাজু দেখল যে ভেন্টিলেশন পাইপের মুখে একটি পুরনো চটের বস্তার টুকরো আটকে আছে, যা হয়তো পরিষ্কার করার সময় কোনো শ্রমিকের ভুলে ওখানে রয়ে গেছে। বাইরে থেকে সেটি দেখা যাচ্ছিল না, কিন্তু ভেতরে সেটি বাতাসের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। রাজু তার তারের হুক বানালো এবং তা সাবধানে ভেতরে ঢোকালো। বর্মা ইঞ্জিনিয়ার ব্যঙ্গ করে বললেন, দেখুন, এবার এই ছেলে মাছ ধরবে। কিছু মানুষ হেসে উঠল, কিন্তু শেঠজির নজর সরেনি। রাজু পাত্তা দিল না। সে কাটায় কিছু একটা আটকানোর অনুভূতি পেল।
সে ধীরে ধীরে খুব সংযমের সাথে তারটি টানল। ধুলোর একটি মেঘ উড়ল, আর তার সাথেই সেই তেলে ভেজা পুরনো বস্তার টুকরোটি বাইরে চলে এলো। যেই সেই টুকরোটি বাইরে এলো, অমনি পাইপ দিয়ে বাতাস যাওয়ার শোঁ শোঁ শব্দ হলো, যেন কেউ গভীর শ্বাস নিল। রাজুর মুখ ঘাম আর কালি মাখিয়ে কালো হয়ে গিয়েছিল, কিন্তু তার দাঁতের শুভ্রতা হাসিতে ঝলমলিয়ে উঠল। সে পেছনে সরল এবং শেঠজির দিকে ঘুরল। মালিক, রাজু হাত মুছতে মুছতে বলল, শ্বাসনালী পরিষ্কার হয়ে গেছে, এবার চালিয়ে দেখুন। বর্মা ইঞ্জিনিয়ার তখনও অবিশ্বাসে ছিলেন। শুধু আবর্জনা বের করলে জেনারেটর চলে না বাচ্চা, তিনি বললেন। কিন্তু তার কণ্ঠে এখন আগের মতো জোরই ছিল না। শেঠজি অপারেটরকে ইশারা করলেন, চালু করো। অপারেটরের হাত কাঁপছিল। সে বোতাম টিপল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নিস্তব্ধতা। ভিড়ের মধ্যে হতাশা নামতে শুরু করবে, ঠিক তখনই হঠাৎ ঘরঘর শব্দে যন্ত্রটি কেসে উঠল এবং তারপর এক জোরালো গর্জনের সাথে চালু হয়ে গেল। জেনারেটরের আওয়াজে পুরো হলঘর ভরে গেল। মিটারের কাঁটাগুলো নিজের জায়গায় পৌঁছে গেল। সবুজ আলো জ্বলে উঠল। মিলের চিমনি থেকে ধোঁয়া বের হতে শুরু করল। বাইরে দাঁড়িয়ে থাকা কৃষকরা যখন চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখল, তখন খুশিতে জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিতে শুরু করল। হলের ভেতরে কেউ কিছু বলল না, কেবল যন্ত্রের শব্দ ছিল, যা এখন সঙ্গীতের মতো মনে হচ্ছিল। শেঠ দীননাথ নিজের জায়গা থেকে নড়লেন না, কেবল রাজুকে দেখতে থাকলেন। সেই ছেলেটি যে কিছুক্ষণ আগে পর্যন্ত অদৃশ্য ছিল, আজ সবচেয়ে বড় নায়ক হয়ে দাঁড়িয়েছিল। বর্মা ইঞ্জিনিয়ার এবং তার দল লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের মোটা মোটা বই আর বিদেশি ডিগ্রি সেই আবর্জনার টুকরোটি দেখতে পায়নি, যা এক অশিক্ষিত চাওয়ালার নজর দেখে নিয়েছিল। শেঠজি ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি নিজের পকেট থেকে নোটের তাড়া বের করলেন না। তিনি এমন কিছু করলেন যা কেউ আশা করেনি। তিনি নিজের গলা থেকে ফুলের সেই মালাটি খুললেন, যা সকালে সংবর্ধনার জন্য তাকে পরানো হয়েছিল, এবং তার রাজুর গলায় পরিয়ে দিলেন। আজ তুই কেবল যন্ত্র চালাসনি বাবা, শেঠজির কণ্ঠস্বর ভারী হয়ে এসেছিল। তুই আমার পাগড়ির সম্মান রক্ষা করেছিস। রাজু দ্রুত শেঠজির পা ছুল। না মালিক, আমি তো কেবল নিজের কাজ করছিলাম। বাপু বলেন, যার নুন খেয়েছ তার হক আদায় করা উচিত। কিষাণ কাকা এখন কাঁদছিলেন, কিন্তু এই চোখের জল ভয়ের নয়, ছিল গর্বের। তিনি দৌড়ে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। সেই নোংরা কালো ঘামে দুর্গন্ধময় ছেলেটিকে আজ তার পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপুত্র মনে হচ্ছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এটি তো কেবল শুরু ছিল। রাজু যন্ত্র তো ঠিক করে দিয়েছিল, কিন্তু সে অজান্তে আরও কিছুতে নাড়া দিয়েছিল। সে এমন এক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, যা মনে করে যে জ্ঞান কেবল স্কুল আর কলেজের 4 দেওয়ালের মধ্যেই পাওয়া যায়। বর্মা ইঞ্জিনিয়ারের চোখে লজ্জার পাশাপাশি এক অদ্ভুত হিংসেও ছিল। তার মনে হচ্ছিল যে এক সামান্য ছেলে ভরা বাজারে তার অপমান করে দিয়েছে, আর ওদিকে ভিড়ের পেছনে অন্য এক ব্যক্তি দাঁড়িয়েছিল, যে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল। সে মিলের পুরনো মুন্সি ছিল না, বরং শহর থেকে আসা এক সাংবাদিক ছিল। সে নিজের নোটপ্যাডে কিছু লিখল। সে তার পরবর্তী শিরোনাম পেয়ে গিয়েছিল, রামনগরের ছোট নিউটন। সেই সন্ধ্যায় রাজু যখন নিজের চায়ের দোকানে ফিরে বাসন মাজছিল, একটি কালো গাড়ি সেখানে এসে থামল। গাড়ির কাঁচ নিচে নামল এবং সেখান থেকে একটি মুখ বেরিয়ে এলো, যাকে রাজু আগে কখনো দেখেনি। খোকা, তুমি কি রাজু, যে আজ মিলের যন্ত্র ঠিক করেছ? সেই অপরিচিত লোক জিজ্ঞাসা করলেন। রাজু ভেজা হাত মুছল। হ্যাঁ সাহেব। গাড়িতে বসো, সেই লোক বললেন। তোমার কপাল তোমার অপেক্ষা করছে। রাজু পেছন ফিরে নিজের ছোট দোকান আর নিজের বাপুকে দেখল। সে জানত না এই গাড়ি তাকে কোথায় নিয়ে যাবে, কোনো নতুন সুযোগের দিকে নাকি কোনো নতুন বিপদের দিকে। কিন্তু একটা কথা নিশ্চিত ছিল, তার পুরনো জীবন এখন পেছনে ফেলে এসেছে। গাড়ির দরজা বন্ধ হতেই বাইরের শব্দ একদম থেমে গেল। রাজু তার জীবনে প্রথমবার এমন শান্তি অনুভব করেছিল। বাইরের গরম, ধুলো আর ধোয়ার জায়গায় এখন এক স্নিগ্ধ সুগন্ধ আর শীতলতা জায়গা করে নিয়েছে। সে সিটের কোনায় কুঁকড়ে বসেছিল, ভয় পাচ্ছিল পাছে তার ময়লা পোশাকে এই মখমলি সিট নোংরা না হয়ে যায়। গাড়ি চালক ইউনিফর্ম পরা ছিল, আর সামনের সিটে সেই অপরিচিত ব্যক্তিটি বসেছিলেন, যিনি তাকে ডেকেছিলেন। রাজুর বুক দুরুদুরু করে কাঁপছিল। তার মাথায় বাপুর কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। বড়লোকেদের দুনিয়া আলাদা হয় বাবা, সেখানে আমাদের কোনো জায়গা থাকে না। কিন্তু গাড়ির গতির সাথে সাথে রাজুর স্মৃতিগুলো পেছনে ছুটছিল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যখন সে প্রথমবার বিজ্ঞান শব্দটি শুনেছিল। তার বয়স তখন 7 বছর ছিল। পুরনো কাগজ বিক্রেতার দোকানে সে প্রায়ই তার বাপুর সাথে যেত। একদিন সে সেখানে ছেড়ে যাওয়া বইয়ের স্তূপ দেখল। একটি বই ছিল যাতে অদ্ভুত সব ছবি ছিল, কোথাও চাকা ঘুরছে, কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। সেটি বিজ্ঞানের বই ছিল, যা কোনো ধনী শিশু বছর শেষে পুরনো কাগজে বিক্রি করে দিয়েছিল।
রাজু সেদিন সিঙাড়া খাওয়ার জন্য পাওয়া 2 টাকা সেই বিক্রেতাকে দিয়ে দিল আর সেই ছেঁড়া বইটি কিনে নিল। সে পড়তে জানত না, কিন্তু ছবির ভাষা সে বুঝতে পারত। সে সেই ছবিগুলো দেখে বাতিল জিনিস থেকে তার, চুম্বক আর ব্যাটারি জোড়া দেওয়া শিখল। ধীরে ধীরে সে অক্ষর চিনতে শুরু করল। আবর্জনার স্তূপে সে যে কোনো খবরের কাগজের টুকরো পেত, তা সে কোনো গুপ্তধনের মতো আগলে রাখত এবং রাতে প্রদীপের আলোয় পড়ত। দুনিয়ার জন্য সেটি আবর্জনা ছিল, কিন্তু রাজুর জন্য সেটি ছিল তার স্কুল, তার বিশ্ববিদ্যালয়। আমরা পৌঁছে গেছি। সামনের লোকের ভারী কণ্ঠস্বর রাজুকে স্মৃতির পাতা থেকে বের করে আনল। গাড়ি একটি বিশাল লোহার গেটের সামনে থামল। গেটটি এতটাই উঁচু ছিল যে রাজুকে ঘাড় উঁচু করে দেখতে হলো। গেট খুলল আর গাড়ি ভেতরে প্রবেশ করল। এটি কোনো ঘর নয়, একটি প্রাসাদ ছিল। শহরের সবচেয়ে ধনী শিল্পপতি সিংহানিয়া সাহেবের হাবেলি। সেই সিংহানিয়া যার সম্পর্কে মানুষ বলতো যে তিনি মাটি ছুলে সোনা হয়ে যায়। রাজু গাড়ি থেকে নামল। তার পা কাঁপছিল। সামনে সাদা মার্বেলের সিঁড়ি ছিল। সে বুঝতে পারছিল না যে তার সেই ছেঁড়া চটি পরে ওই সিঁড়িতে উঠবে কিনা। সে ইতস্তত করে চটি জোড়া ওখানেই গাড়ির পাশে খুলে রাখল এবং খালি পায়ে এগিয়ে গেল। সেই লোক তাকে নিয়ে এক বড় হল ঘরে গেল। হলঘরটি এতটাই বড় ছিল যে তাতে রাজুর পুরো মহল্লা এঁটে যাবে। ছাদে বড় বড় ঝাড়বাতি ঝুলছিল, দেওয়ালে রাজা মহারাজাদের ছবি ছিল। কিন্তু সেখানেও সেই নিস্তব্ধতা ছিল যা মিলেছিল, এক ভারী বিষণ্ণ নিস্তব্ধতা। সামনে এক হুইলচেয়ার এক বৃদ্ধ বসেছিলেন, চুল পুরোপুরি সাদা, মুখে বলিরেখা আর চোখে এক অদ্ভুত শূন্যতা। তার হাঁটুতে একটি কম্বল পড়েছিল। ইনি ছিলেন বড় সাহেব বিজয়পদ সিংহানিয়া। তার পাশে এক বিদেশি ডাক্তার দাঁড়িয়েছিলেন, যিনি স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে কিছু বোঝাচ্ছিলেন। স্যার, আমি সেই ছেলেটিকে নিয়ে এসেছি। রাজুকে নিয়ে আসা লোকটি মাথা নিচু করে বলল। সিংহানিয়া সাহেব ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। তার নজর রাজুর উপর পড়ল। এক মুহূর্তের জন্য তার চোখে বিস্ময় দেখা গেল। হয়তো তিনি এত ছোট আর সাধারণ ছেলের আশা করেননি। সেই তার কণ্ঠস্বর দুর্বল ছিল, কিন্তু তাতে হুকুমের জোর ছিল। যে দীননাথের মিল চালু করে দিয়েছে। রাজু হাত জোড় করে প্রণাম করল এবং মাটিতেই বসতে চাইল। তার সংস্কার তাকে বড়দের সামনে এবং বিশেষ করে এত বড় মানুষের সামনে চেয়ারে বসার অনুমতি দিচ্ছিল না। ওপরে বসো, সিংহানিয়া সাহেব আঙুল দিয়ে সোফার দিকে ইশারা করলেন। রাজু সোফার এক কোনায় খুব সাবধানে বসল। আমি শুনেছি তুমি যন্ত্রের ভাষা বোঝো, সিংহানিয়া সাহেব বললেন। মানুষ বলে তোমার কাছে কোনো জাদু আছে। জাদু নয় মালিক, রাজু ধীর গলায় বলল। কেবল যন্ত্রের কষ্ট বুঝতে পারি। তারাও মানুষের মতো হয়, কেবল বলতে পারে না। সিংহানিয়া সাহেবের ঠোঁটে এক ম্লান হাসি দেখা দিল। তিনি নিজের হুইল চেয়ারটি একটু ঘোরালেন এবং হলের কোণে রাখা একটি বিশাল ঘড়ির দিকে ইশারা করলেন। সেই ঘড়িটি সাধারণ ঘড়ি ছিল না, সেটি কাঠের তৈরি 6 ফুট উঁচু একটি অ্যান্টিক গ্র্যান্ডফাদার ক্লক ছিল। তাতে সোনার নকশা ছিল, কিন্তু তার পেন্ডুলাম থেমেছিল। কাঁটাগুলো 11:55-তে থমকেছিল। এই ঘড়িটি, সিংহানিয়া সাহেব বললেন, আমার প্রপিতামহ লন্ডন থেকে এনেছিলেন। 100 বছর ধরে এটি আমাদের পরিবারের প্রতিটি ভালো মন্দ সময়ের সাক্ষী থেকেছে। কিন্তু যেদিন আমার স্ত্রী, আমার সুভদ্রা গত হলেন, তার কণ্ঠস্বর একটু কেঁপে উঠল। ঠিক সেই সময় 11:55-তে এই ঘড়িটি থেমে গেল। আজ 5 বছর হয়ে গেছে। দুনিয়ার বড় বড় ঘড়ি মেকানিক এলো, সুইজারল্যান্ড থেকে কারিগর এলো। তারা এর প্রতিটি অংশ খুলে দেখল। সবাই বলে যে যন্ত্র একদম ঠিক আছে, এতে কোনো ত্রুটি নেই, তাও এটি চলে না। হয়তো এটিও আমার মতো মরে গেছে। হলে নিস্তব্ধতা নেমে এলো। এটি কেবল একটি ঘড়ি ঠিক করার বিষয় ছিল না, এটি ছিল এক বৃদ্ধের স্মৃতিকে, তার শেষ অবলম্বনকে জীবিত করার চ্যালেঞ্জ। রাজু ঘড়িটির দিকে তাকালো। সেটি সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু প্রাণহীন দাঁড়িয়েছিল। বিদেশি ডাক্তার মাঝপথে বাধা দিলেন। মিস্টার সিংহানিয়া, এইসব কুসংস্কার, মেটাল ফ্যাটিক বা ধাতুর ক্লান্তি বলেও একটি জিনিস হয়। আপনি অকারণে এই অশিক্ষিত ছেলের উপর আশা রাখছেন। এটি একটি জটিল সুইস মেকানিজম, কোনো খেলনা নয়। রাজু উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে ঘড়ির কাছে গেল। সে কাঁচের দরজাটি খুলল। ভেতরে পুরনো কাঠ আর তেলের গন্ধ ছিল। সে পেন্ডুলামটিকে হালকা হাতে স্পর্শ করল। সেটি ঠান্ডা ছিল। রাজু নিজের চোখ বন্ধ করল এবং সেটাই করে যা সে সব সময় করে। সে শুনল। সে ঘড়ির বুকে কান লাগালো। নিস্তব্ধতা, কোনো টিকটিক নেই। সে নিজের আমূল ঘড়ির গিয়ার চক্রের ওপর বোলালো। সব কিছু নিজের জায়গায় ছিল। তেলও ছিল, স্প্রিংয়ে টানও ছিল। তবে এটি চলছে না কেন? সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়াররা ভুল ছিলেন না। যন্ত্র ঠিক ছিল, তবে খামতি কোথায় ছিল? রাজু ওখানেই মাটিতে পালথি মেরে বসে পড়ল। সে ঘড়ির দিকে তাকিয়ে থাকল। 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা। চাকরেরা একে একে সেখান থেকে চলে যেতে লাগল। ডাক্তারও ঘড়ি দেখে পা দোলাতে লাগলেন। সিংহানিয়া সাহেবের আশাও ভাঙতে শুরু করেছিল।
তার মনে হলো এই ছেলেও বাকিদের মতোই, কিন্তু রাজুর মাথায় অন্য কিছু চলছিল। তার মনে পড়ল একবার সে পুরনো কাগজ থেকে পাওয়া এক প্রবন্ধে পড়েছিল যে প্রতিটি জিনিসের নিজস্ব একটি কেন্দ্রবিন্দু থাকে। সে খেয়াল করে দেখল ঘড়িটি হলের কোণে একটি কাঠের ভারী বেদির ওপর রাখা ছিল। মেঝেটি পুরনো ছিল, মার্বেলের। রাজু মেঝের ওপর শুয়ে পড়ল, একদম পেটের ওপর ভর দিয়ে। সবাই অবাক ছিল যে এ কী করছে। সে নিজের গাল ঠান্ডা মেঝের সাথে ঠেকিয়ে দিল এবং এক চোখ বন্ধ করে মেঝের সমতল পরখ করতে লাগল। তারপর সে উঠল এবং নিজের পকেট থেকে একটি কয়েন বের করল। সে সেই কয়েনটি ঘড়ির ঠিক নিচে মেঝের ওপর রাখল। কয়েনটি গড়িয়ে একটু ডান দিকে চলে গেল। খুব সামান্য, চুলের মতো ব্যবধান। রাজুর মুখে এক চমক খেলে গেল। সে বুঝতে পারল। মালিক, রাজু বলল, আমি কি তাসের একটি প্যাকেট পেতে পারি? তাস? ডাক্তার হেসে উঠলেন। এখন এ জাদুটোনা করবে নাকি জুয়া খেলবে? সিংহানিয়া সাহেব চাকরকে ইশারা করলেন। চাকর একটি নতুন তাসের প্যাকেট নিয়ে এলো। রাজু তাসের প্যাকেট থেকে মাত্র একটি পাতা বের করল, ইস্কবনের টেক্কা। সে সেই পাতাটিকে মাঝখান থেকে ভাঁজ করল, তারপর আরও একবার ভাঁজ করল। এখন সেটি কাগজের একটি মোটা ছোট টুকরো হয়ে গিয়েছিল। সে ঘড়ির কাছে গেল। সে ঘড়ির নিচের বাঁ পায়ের কাছে হাত ঢোকাল এবং সর্বশক্তি দিয়ে ভারী ঘড়িটিকে সামান্য একটু ওপরে তুলল আর সেই কাগজের টুকরোটিকে ঘড়ির বাঁ পায়ের নিচে আটকে দিল। ডাক্তার কপালে হাত দিলেন। এটি পাগলামি, কোটি টাকার ঘড়ির নিচে কাগজের টুকরো। রাজু পেছনে সরল। সে গভীর শ্বাস নিল। তারপর সে হাত বাড়িয়ে পেন্ডুলামকে একটি হালকা ধাক্কা দিল। পেন্ডুলাম নড়ল, একপাশে গেল, ফিরে এলো, আবার গেল এবং তারপর আওয়াজ এলো, টিকটক টিকটক। আওয়াজ থামল না, তা চলতেই থাকল, একটি লয়ে, একটি সঙ্গীতের মতো। 11:56 হয়ে গেল। কাঁটা এগিয়ে গেল। সিংহানিয়া সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি নিজের কাঁপতে থাকা হাতে হুইল চেয়ারের চাকা ধরে সামনে ঝুঁকলেন। এটি চলতে শুরু করেছে। ডাক্তারের মুখ হাঁ হয়ে গেল। রাজু হাত জোড় করে বলল, মালিক, ঘড়ি খারাপ ছিল না, যন্ত্র একদম ঠিক ছিল, শুধু এর ভারসাম্য বিগড়ে গিয়েছিল। হয়তো সময়ের সাথে সাথে এই হাভেলি বা এই জমি খুব সামান্য দেবে গেছে, অথবা কাঠ সংকুচিত হয়েছে। ঘড়ির ঝোঁক চুলের মতো সামান্য তেড়ছা ছিল, তাই পেন্ডুলাম মহাকর্ষ বলের শক্তি পাচ্ছিল না। একে শুধু সোজা হয়ে দাঁড়ানোর প্রয়োজন ছিল। যেমন মানুষের সাহারার প্রয়োজন হয়, তেমনি যন্ত্রেরও ভারসাম্য চাই। সিংহানিয়া সাহেবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই চোখের জল দুঃখের ছিল না। তার মনে হলো যেন তার স্ত্রী ফিরে এসেছেন, যেন সেই ঘরে থমকে যাওয়া জীবন আবার চলতে শুরু করেছে। ভারসাম্য, সিংহানিয়া সাহেব বিড়বিড় করলেন। ঠিক বলেছ তুমি, ভারসাম্যই তো বিগড়ে গিয়েছিল আমার জীবনের। তিনি ডাক্তারের দিকে তাকালেন না, সরাসরি রাজুকে দেখলেন। বাবা, এদিকে এসো। রাজু তার কাছে গেল। সিংহানিয়া সাহেব তার হাত নিজের দুই হাতে নিলেন। তার হাত ঠান্ডা ছিল, কিন্তু ধরা ছিল মজবুত। তুমি জানো তুমি কি করেছ? তুমি আমাকে আমার শ্বাস ফিরিয়ে দিয়েছ। চাও, আজ তুমি যা চাইবে আমি দেব। দৌলত, ঘর, গাড়ি, বলো কি চাই? রাজু এক মুহূর্তের জন্য ভাবল। সে তার ছেঁড়া জুতো, তার বাপুর পুরনো সাইকেল এবং তার মায়ের ছেঁড়া শাড়ির কথা ভাবতে পারত। সে অনেক অনেক টাকা চাইতে পারত, কিন্তু সে তার পকেটে থাকা সেই মোচড়ানো বিজ্ঞানের বইয়ের পৃষ্ঠা অনুভব করল। মালিক, রাজু নজর নিচু করে বলল, আমার টাকা চাই না, শুধু কি আমাকে আপনার লাইব্রেরি বা বইয়ের ঘর দেখার অনুমতি দেওয়া হবে? আমি শুনেছি আপনার কাছে অনেক বই আছে। পুরো হলঘর আবার স্তব্ধ হয়ে গেল। একটি গরিব ছেলে যার পড়ার মতো ঠিকঠাক কাপড় নেই, সে নোটের তাড়া নয়, বরং বই চাচ্ছে। সিংহানিয়া সাহেব তাকে খুঁটিয়ে দেখলেন, যেন প্রথমবার তাকে চিনতে পারছেন। শুধু দেখা নয় বাবা, তিনি বললেন, আজ থেকে ওই লাইব্রেরি তোমার। আর শুধু লাইব্রেরি নয়, তোমার পড়াশোনা, তোমার খাবার, তোমার ঘরের খরচ, সব আমার দায়িত্ব। ঠিক তখনই হলঘরের প্রধান দরজায় জুতোর খটখট শব্দ প্রতিধ্বনিত হল। ড্যাড, এসব কি তামাশা? একটি তীক্ষ্ণ এবং অহংকারী কণ্ঠস্বর এলো। রাজু ঘুরে দেখল একজন যুবক লোক, যার বয়স হয়তো 25-26 বছর হবে, দামি স্যুট পরা, চোখে কালো চশমা লাগিয়ে ভেতরে আসছে। এটি সিংহানিয়া সাহেবের ছেলে বিক্রম ছিল। তার নিজের বাবার সম্পত্তির ওপর অহংকার ছিল আর গরিবদের প্রতি ঘৃণা। চাকরেরা বলল যে আপনি কোনো রাস্তার ভিখারিকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছেন, আর এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? সিংহানিয়া সাহেবের মুখ শক্ত হয়ে গেল। ভদ্রভাবে কথা বলো বিক্রম, এই ছেলেটি অতিথি। ও তা করে দেখিয়েছে যা তোমার দামি বিদেশি বন্ধুরা করতে পারেনি। ও ঘড়ি ঠিক করে দিয়েছে। বিক্রম ঘড়ির দিকে তাকালো, তারপর রাজুর দিকে। তার চোখে হিংসা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে এটি সহ্য করতে পারছিল না যে কোনো বাইরের লোক তার বাবার কাছে আসুক। তুকা লেগেছে, বিক্রম হাসতে হাসতে বলল। অন্ধের হাতে তিতির পড়েছে।
ড্যাড, এসব লোককে মাথায় চড়াবেন না। কাজ তো হয়ে গেছে না, একে 1200 টাকা দিয়ে বিদায় করুন। রাজু উঠে দাঁড়ালো। সে সিংহানিয়া সাহেবের পা ছুল। মালিক, আমি পুরস্কার পেয়ে গেছি, আপনি আমাকে সম্মান দিয়েছেন সেটাই অনেক। তারপর সে বিক্রমের দিকে তাকালো। তার চোখে রাগ ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সাহেব, তুকা একবার লাগে, হুনর বারবার কথা বলে। রাজু সেখান থেকে ফিরল আর বাইরে যেতে লাগল। বিক্রম তাকে যেতে দেখল দাঁত কিড়মিড় করতে করতে। সে জানত না যে এই রাস্তার ছেলেটি এখন তাদের জীবনের অংশ হতে চলেছে, এবং সে এটিও জানত না যে শহরের বড় হাসপাতালে এমন এক বিপদ আসতে চলেছে যেখানে না তার টাকা কাজ আসবে, না ডাক্তারদের ডিগ্রি। সেখানে প্রয়োজন পড়বে তো শুধু রাজুর ওই ভাঙাচোরা জ্ঞানের। যেমনই রাজু হাভেলির বাইরে বেরোলো, সে আকাশের দিকে তাকালো। তারা ফুটতে শুরু করেছে। তার মনে হলো যেন তারাগুলো তাকে দেখে জলজল করছে। সে নিজের মুঠি শক্ত করল। আজ সে বুঝতে পেরেছিল যে তার আসল শক্তি তার হাত নয়, তার মস্তিষ্ক, আর এই সফর তো মাত্র শুরু হয়েছে। সময়ের চাকা নিজের গতিতে চলতে থাকল। রাজু এখন সিংহানিয়া হাভেলির সেই বিশাল লাইব্রেরির অংশ হয়ে গিয়েছিল যেখানে অন্য বাচ্চারা খেলনা দিয়ে খেলত। রাজু বইয়ের মধ্যে ডুবে থাকত। সে ইংরেজি জানত না, তাই সে হিন্দির প্রযুক্তিগত বই, পুরনো ম্যানুয়াল এবং বিজ্ঞানের সচিত্র পত্রিকাকে নিজের গুরু বানিয়ে নিয়েছিল। সে শুধু পড়ত না, সে জিনিসগুলোকে অনুভব করত। হাভেলির নষ্ট লিফট হোক বা মালি সাহেবের পুরনো পাম্প, রাজুর হাত লাগতেই প্রাণহীন জিনিসগুলো কথা বলতে শুরু করত। কিন্তু আসল পরীক্ষা বইয়ের পাতায় ছিল না, ছিল জীবনের পাতায়। 3 মাস পর এক তুফানি রাত ছিল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঠিক তেমনই বিদ্যুৎ যা সিংহানিয়া পরিবারের উপর পড়তে চলেছিল। রাত 2টোর সময় হাভেলির ফোন বেজে উঠল। ফোন হাসপাতাল থেকে ছিল। বিক্রমের 10 বছরের ছেলে আরিয়ান স্কুল ট্রিপ থেকে ফেরার পর হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল। তাকে শহরের সবচেয়ে দামি লাইফলাইন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সিংহানিয়া সাহেবের শরীর ঠিক ছিল না, কিন্তু নাতির খবর শুনতেই তিনি খালি পায়েই দৌড়ালেন। রাজু যে এখন তার ছায়া হয়ে গিয়েছিল, সেও সাথে গেল। বিক্রম রাজুকে গাড়িতে বসতে বারণ করতে চাইল, কিন্তু বাবার অবস্থা দেখে চুপ করে গেল। হাসপাতালের পরিবেশ কোনো বরফ ঘরের মতো ঠান্ডা ছিল। সাদা দেওয়াল, সাদা মেঝে আর ডাক্তারদের সাদা কোট। যন্ত্রপাতির বিপ বিপ আওয়াজ মৃত্যুর ঘণ্টার মতো লাগছিল। আইসিইউর বাইরে বিক্রমের স্ত্রী কেঁদে কেঁদে অস্থির হচ্ছিলেন। ভেতরে আরিয়ান একটি কাঁচের ঘরে শুয়েছিল। তার ছোট শরীরে অসংখ্য তার ও নল লাগানো ছিল। শহরের সবচেয়ে বড় নিউরোসার্জন অর্থাৎ মস্তিষ্কের ডাক্তার খুরানা এবং তার দল ঘেরা দিয়ে দাঁড়িয়েছিলেন। ডাক্তার খুরানা আমেরিকা থেকে ফিরেছিলেন এবং নিজের ডিগ্রির ওপর অনেক অহংকার করতেন। মিস্টার সিংহানিয়া, ডাক্তার খুরানা বাইরে এসে মাস্ক খুলতে খুলতে বললেন। তার মুখ গম্ভীর ছিল। অবস্থা খুব আশঙ্কাজনক। বাচ্চার ক্রমাগত খিঁচুনি হচ্ছে, তার মস্তিষ্ক খুব দ্রুত ফুলে যাচ্ছে। আমাদের মনে হয় এটি একটি খুব বিরল মস্তিষ্কের জ্বর। যদি আমরা আগামী 1 ঘন্টার মধ্যে ক্র্যানিওটমি অর্থাৎ খুলি খুলে চাপ কমানোর অপারেশন না করি, তবে বাচ্চা কোমায় চলে যেতে পারে, অথবা আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলতে পারি। বিক্রমের মুখ সাদা হয়ে গেল। তাহলে আপনি কিসের অপেক্ষা করছেন? ডাক্তার, অপারেশন করুন, টাকা জলের মতো ঠেলে দেব, শুধু আমার ছেলে বাঁচা চাই। ডাক্তার খুরানা সম্মতিতে মাথা নাড়লেন। আমরা প্রস্তুতি নিচ্ছি, ঝুঁকি খুব বেশি, 50-50 সম্ভাবনা আছে। আপনি কাগজে সই করে দিন। সিংহানিয়া সাহেব দেওয়ালের ওপর ভর দিলেন। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। রাজু যে কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল, কাচের দেওয়ালের ওপার থেকে আরিয়ানকে দেখছিল। তার যন্ত্রপাতির জ্ঞান ছিল, মানব শরীরের নয়, কিন্তু তার কিছু অদ্ভুত লাগছিল। আরিয়ানের বিছানার পাশে লাগানো মনিটরটি অদ্ভুত আচরণ করছিল। প্রতি 2 মিনিটে একবার আরিয়ানের শরীর শক্ত হয়ে উঠত, তাকে ঝটকা লাগত, আর ঠিক সেই মুহূর্তে মনিটরের লাইনগুলো ওপর নিচে করতে লাগত। ডাক্তাররা এটিকে রোগের লক্ষণ মনে করছিলেন। তারা বলছিলেন, দেখুন, আবার খিঁচুনি উঠল। রাজু নিজের চোখ সরু করল। সে খুঁটিয়ে দেখল। ঝটকা আগে লাগত, আর মনিটরের রিডিং তার 1 সেকেন্ড পর বদলাত। মানে খিঁচুনি মস্তিষ্ক থেকে আসছিল না, বরং অন্য কিছু ছিল যা শরীরে ঝটকা দিচ্ছিল। রাজুর নজর আরিয়ানের বিছানার উপর ঝোলানো একটি বড় যন্ত্রের উপর গেল। এটি একটি অত্যাধুনিক হার্ট ওয়ার্মার মেশিন ছিল, যা রোগীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করত। যখনই ওই যন্ত্রটি ক্লিক করে চালু হতো, আরিয়ানের শরীর ছটপাট করে উঠত। রাজুর মস্তিষ্ক দ্রুত কাজ করল। তার মনে পড়ল কিভাবে বৃষ্টির দিনে তাদের বস্তির টিনের চালে কারেন্ট চলে আসত। সাহেব, রাজু সামনে এগিয়ে এলো। বিক্রম তাকে ধাক্কা দিল। তুই এখানে কি করছিস? দেখতে পাচ্ছিস না আমার ছেলে মৃত্যুর সাথে লড়ছে? বেরো এখান থেকে। থামো বিক্রম, সিংহানিয়া সাহেব দুর্বল গলায় বললেন। কি ব্যাপার রাজু?
রাজু ডাক্তার খুরানার দিকে তাকালো। ডাক্তার সাহেব, অপারেশন করবেন না, বাচ্চার কোনো রোগ নেই, ওর কারেন্ট লাগছে। হলঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। ডাক্তার খুরানার মুখ রাগে লাল হয়ে গেল। এই মূর্খ ছেলেটি কে? ও আমাদের শেখাবে? আমরা এমআরআই করেছি, সিটি স্ক্যান করেছি, এটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কারেন্ট? কি আজে বাজে কথা। রাজু হিম্মত হারালো না। সে কাচের দেওয়ালে আঙুল রাখল। ডাক্তার সাহেব, দেখুন বিছানার ওপরের যন্ত্রটি, তার প্লাগটি দেখুন, ওখান থেকে স্ফুলিঙ্গ বেরোচ্ছে না, কিন্তু সেটি দেওয়ালের সাথে লেগে আছে। আজ বৃষ্টি অনেক হয়েছে, হাসপাতালের দেওয়ালে নোনা বা আর্দ্রতা থাকতে পারে। ওই যন্ত্রটি যখনই চালু হয় তার আর্থিং লিক হচ্ছে। বাচ্চার বিছানা লোহার, ওকে প্রতি 2 মিনিটে বিদ্যুতের ঝটকা লাগছে, যাকে আপনারা খিচুনি মনে করছেন। শাট আপ! বিক্রম চিৎকার করল। ডাক্তার, আপনি একে বাইরে বের করে দিন আর অপারেশন শুরু করুন। গার্ডরা রাজুর দিকে তেড়ে এলো। 1 মিনিট, রাজু জোরে বলল। সে প্রথমবার চিৎকার করেছিল। যদি আমি ভুল হই তবে আপনি আমাকে জেলে পাঠিয়ে দেবেন, কিন্তু যদি আমি সত্যি বলে থাকি তবে আপনি একটি বাচ্চার মাথা অকারণে কেটে ফেলবেন। আপনি কি এত বড় ঝুঁকি নেবেন? তার কণ্ঠে এত ব্যথা আর সত্যতা ছিল যে ডাক্তার খোরানাও এক মুহূর্তের জন্য থমকে গেলেন। একজন বাবার জন্য সে যতই অহংকারী হোক না কেন, সন্তানের জীবনের চেয়ে বড় কিছু হয় না। বিক্রমের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, বিক্রম, একবার শুনে নাও, শুধু একবার চেক করে নাও। ডাক্তার খুরানা রাগে নিজের দলের একজন জুনিয়র ডাক্তারকে ইশারা করলেন, টেস্টার আনো, এই পাগলামিও শেষ করে দিই। জুনিয়র ডাক্তার দৌড়ে একটি ইলেকট্রিক টেস্টার নিয়ে এলো। সবাই শ্বাস বন্ধ করে দেখছিল। রাজুর নজর শুধু আরিয়ানের ওপর ছিল, যে অজ্ঞান হয়েও যন্ত্রণায় কাতরাচ্ছিল। জুনিয়র ডাক্তার ভেতরে গেল। সে কাঁপতে থাকা হাতে টেস্টার আরিয়ানের লোহার খাটে ছোঁয়ালো। টেস্টারের বাতি জ্বলল না। ডাক্তার খোরানা বিজয়ের হাসির সাথে রাজুর দিকে তাকালেন। দেখলে, অশিক্ষিত গিয়েও বিজ্ঞান গল্প দিয়ে চলে না। নিয়ে যাও একে আর পুলিশকে ডাকো। বিক্রমের রাগ সপ্তম আকাশে ছিল। সে রাজুর কলার চেপে ধরল। তোর জন্য 10 মিনিট বরবাদ হলো। যদি আমার ছেলের কিছু হয় তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। রাজুর চোখে জল এলো। সে কি ভুল ছিল? না, তার নিজের চোখের উপর ভরসা ছিল। সে যন্ত্রের কম্পন দেখেছিল। তাহলে টেস্টার কেন জ্বলল না? হঠাৎ রাজুর নজর জুনিয়র ডাক্তারের পায়ের উপর পড়ল। সে রবারের মোটা সোলের জুতো পরেছিল। জুতো! রাজু চিৎকার করে উঠল। ও রবারের জুতো পরে আছে সাহেব, তাই টেস্টার জ্বলছে না, কারেন্ট মাটি পাচ্ছে না। রাজু এক ঝটকায় বিক্রমের হাত সরালো এবং আইসিইউ এর দরজার দিকে দৌড়ল। থামো! গার্ডরা চিৎকার করল, কিন্তু রাজু বিদ্যুতের গতিতে ভেতরে ঢুকে গেল। কেউ তাকে আটকানোর আগেই সে নিজের পা থেকে চটি খুলে ফেলেছিল। সে খালি পায়ে ছিল। সে আরিয়ানের খাটের পাশে গিয়ে লোহার রেলিংটিকে নিজের খালি হাতে চেপে ধরল। চটাৎ এক বিকট আওয়াজ হলো, আর রাজুর শরীর জোরে ঝটকা খেয়ে পেছনের দিকে নিক্ষিপ্ত হলো। সে সশব্দে মেঝের ওপর পড়ল। তার হাত পুড়ে গিয়েছিল, কিন্তু তার মুখে একটি যন্ত্রণাময় হাসি ছিল। দেখলেন, রাজু কাতরাতে কাতরাতে বলল, কারেন্ট আছে। আইসিইউ এর ভেতরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। যন্ত্রগুলো বিপ বিপ করছিল, কিন্তু মানুষদের কথা বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তার খুরানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জুনিয়র ডাক্তার নিজের জুতো খুলে আবারও টেস্টার লাগালো। এবার টেস্টারের লাল বাতি বিপদের চিহ্নের মতো জ্বলে উঠল। ও মাই গড! জুনিয়র ডাক্তার চিৎকার করে উঠল। ভোল্টেজ লিকেজ আছে, হাই ভোল্টেজ, মেশিন বন্ধ করো অবিলম্বে। ডাক্তার খুরানা চিৎকার করলেন। নার্স দৌড়ে ওয়ার্মার মেশিনের প্লাগ টেনে দিল। প্লাগ বেরোতেই মনিটরে আরিয়ানের হৃৎস্পন্দন, যা এতক্ষণ ওপর নিচে করছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। আরিয়ানের শরীর যা ক্রমাগত শক্ত হয়ে যাচ্ছিল, এখন শান্ত হয়ে এলো। তার শ্বাস গভীর ও স্থির হলো। বাইরে দাঁড়িয়ে থাকা বিক্রমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাচের দেওয়ালের ওপর ভর দিয়ে নিচে বসে পড়ল। সে নিজের ছেলের মাথা কাটতে যাচ্ছিল শুধু একটি বৈদ্যুতিক তারের কারণে। যদি রাজু ওই ঝটকা নিজের ওপর না নিত, তবে আজ। রাজু তখনও মেঝের ওপর পড়েছিল। তার হাত বুড়িভাবে কাঁপছিল। কারেন্ট খুব জোরালো ছিল। সিংহানিয়া সাহেব দরজা খুলে ভেতরে এলেন। তিনি রাজুকে তুললেন না, বরং তার পুড়ে যাওয়া হাতটি চুমু খেলেন। ডাক্তার! সিংহানিয়া সাহেব গর্জে উঠলেন, আমার নাতিকে পরে দেখবেন, আগে আমার এই ছেলের চিকিৎসা করুন। ডাক্তার খুরানা, যিনি এতক্ষণ দুনিয়ার সবচেয়ে যোগ্য ডাক্তার হওয়ার গর্বে বুক ফুলিয়েছিলেন, এখন একজন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার কোটি কোটি টাকার যন্ত্র এবং বিদেশি জ্ঞান একজন খালি পায়ের ছেলের বোঝার সামনে বামন প্রমাণিত হয়েছিল। তিনি চুপচাপ এসে রাজুর নাড়ি পরীক্ষা করলেন। কয়েক ঘন্টা পর আরিয়ান বিপদমুক্ত ছিল। রাজুর হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং সে জেনারেল ওয়ার্ডের একটি বিছানায় শুয়েছিল। সিংহানিয়া সাহেব তার পাশে বসেছিলেন। কিন্তু বিক্রম দরজায় দাঁড়িয়েছিল। সে ভেতরে আসতে পারছিল না। তার চোখে লজ্জার এত ভারী পাহাড় ছিল যে সে তা বইতে পারছিল না। সে ওই ছেলেটির সাথে নজর কিভাবে মেলাবে, যাকে সে কিছুক্ষণ আগে অশিক্ষিত গিয়েও বলেছিল, এবং যে নিজের জীবন বাজি রেখে তার ছেলেকে বাঁচিয়েছে। রাজু বিক্রমকে দেখে নিল। সে শুয়ে শুয়েই হাতজোড় করার চেষ্টা করল। ছোট মালিক, আরিয়ান বাবা ঠিক আছেন? বিক্রম ধীরে ধীরে হেঁটে কাছে এলো।
সে রাজুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। একজন কোটিপতি বাবা একজন চাকরের সামনে। আমাকে ক্ষমা করে দাও রাজু। বিক্রমের কণ্ঠস্বর ভেঙে গেল। আমি অন্ধ ছিলাম। আমার দৌলত আর আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। তুমি আজ আমাকে শিখিয়ে দিলে যে বড় সেই নয় যার কাছে টাকা আছে, বড় সেই যার কাছে দেওয়ার জন্য প্রাণ আছে। রাজু হাসল। মালিক, বাপু বলেন তার সোনার হোক বা তামার, যদি তাতে কারেন্ট বা শক্তি না থাকে তবে তা বেকার। আজ আপনার ভালোবাসার কারেন্টই বাবাকে বাঁচিয়েছে। পরের দিনের খবরের কাগজে আবারও রাজুর ছবি ছিল না। সিংঘানিয়া পরিবার এই কথাটি ধামাচাপা দিল যাতে হাসপাতালের বদনাম না হয়। কিন্তু হাসপাতালের করিডরে নার্স ও ওয়ার্ড বয়দের মাঝে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, রাজু। তারা তাকে ডিগ্রিহীন ডাক্তার বলতে শুরু করেছিল। কিন্তু এই ঘটনা রাজুর জীবনে আরও একটি মোড় আনতে চলেছিল। ডাক্তার খুরানা, যিনি নিজের হারে দিশেহা হয়েছিলেন, তিনি এটিকে নিজের অপমান মনে করছিলেন। তার মনে হচ্ছিল তার সম্মান বিপদে। তিনি চুপ করে বসে থাকার পাত্র ছিলেন না। তিনি এমন এক জাল বুনতে চলেছিলেন যাতে রাজুর এই দেশি বুদ্ধি হয়তো তাকেই ভাসিয়ে দেবে। আর ওদিকে রাজু অনুভব করতে শুরু করেছিল যে এখন শুধু যন্ত্র ঠিক করলে কাজ চলবে না। যদি তাকে এই বড় বড় লোকেদের দুনিয়ায় টিকে থাকতে হয় এবং অন্যদের সাহায্য করতে হয়, তবে তাকে এদের ভাষা, এদের বিজ্ঞান শিখতেই হবে। বলা হয় যে যখন সূর্য খুব তেজ নিয়ে জ্বলে তখন ছায়াও ততটাই গভীর হয়। রাজুর খ্যাতির সূর্য যত দ্রুত ওপরের দিকে উঠছিল, ডাক্তার খুরানার হিংসার ছায়া ততটাই কালো হয়ে যাচ্ছিল। হাসপাতালের ওই ঘটনার 2 দিন পর রাজু তখনও হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ছিল। তার হাত ঠিক হচ্ছিল। আজ তাকে ছুটি দেওয়া হবে। বিক্রম নিজেই তাকে নিতে আসার কথা ছিল। ওয়ার্ডে নার্সরা তাকে মিষ্টি খাওয়াচ্ছিল। পিয়নরা তাকে মাথা নিচু করে সালাম করছিল। ওই ছোট ওয়ার্ডে খুশির মেলা বসেছিল। কিন্তু হাসপাতালের সবচেয়ে ওপরের ঘরে ডাক্তার খুরানার কেবিনে পরিবেশ ছিল শোকাতুর। তার টেবিলে পদত্যাগপত্র রাখা ছিল যা হাসপাতালের বোর্ড চেয়েছিল। তার সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। একজন অশিক্ষিত ছেলে তাকে ভুল প্রমাণিত করে দিয়েছিল। আর এই কথাটি তার অহংকারীর হৃদয়ে ক্ষতের মতো বিঁধছিল। না, ডাক্তার খুরানা কাঁচের গ্লাস দেওয়ালে ছুঁড়ে মারলেন। আমি এভাবে হার মানতে পারি না। ওই ছেলেটি কোনো হিরো নয়, ও একটি বিপদ। তিনি নিজের ফোন তুললেন এবং একটি নম্বর ডায়াল করলেন। এই নম্বরটি তার এক পুরনো বন্ধুর ছিল যে পুলিশ কমিশনার ছিল। হ্যালো, আমাকে একটি এফআইআর করতে হবে। খুরানার চোখে শয়তানি চমক ছিল। অসাবধানতা এবং প্রাণঘাতী হামলার একটি হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে যে আইসিইউতে ঢুকে রোগীর জীবন বিপদে ফেলেছে। আইন অন্ধ হয় আর প্রমাণ বোবা হয়। দুপুর 2টা বেজেছিল। রাজু নিজের ছোট থলেটি তৈরি করছিল। তখনই ওয়ার্ডের দরজা সশব্দে খুলে গেল। খাকি পোশাকে 4 জন পুলিশ ভেতরে এলো। তাদের জুতোর আওয়াজ ওয়ার্ডের হাসি খুশিকে এক মুহূর্তে নিস্তব্ধতায় বদলে দিল। রাজুকে? ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করলেন। রাজু ঘাবড়ে গেল। জি, আমি। ইন্সপেক্টর সামনে এগিয়ে এলেন এবং রাজুর ভালো হাতটিতে হাতকড়া পরিয়ে দিলেন। লোহার শীতলতা রাজুর মেরুদণ্ডে শিহরণ বইয়ে দিল। সাহেব, আমি কি করেছি? রাজুর কণ্ঠস্বর কাঁপছিল। সেটা থানায় গিয়ে জানতে পারবে। ইন্সপেক্টর তাকে ধাক্কা দিলেন। ডাক্তারি করতে চলেছিলেন? বিনা ডিগ্রিতে চিকিৎসা করা অপরাধ। যদি ওই বাচ্চার কিছু হয়ে যেত তবে তোমার ওপর খুনের চেষ্টার অভিযোগ লাগত। নার্সরা চিৎকার করে উঠল। এসব কি করছেন আপনারা? ও তো প্রাণ বাঁচিয়েছে। কিন্তু পুলিশরা কারো কথা শুনল না। তারা রাজুকে হিঁচড়ে নিয়ে গেল। রাজু বারবার ফিরে তাকাচ্ছিল। তার চোখে প্রশ্ন ছিল। সে তো সেটাই করেছে যা সঠিক ছিল। তবে এই শাস্তি কেন? যখন বিক্রম হাসপাতালে পৌঁছল তখন বিছানা খালি ছিল। জানতে পেরেই সে সরাসরি থানায় ছুটল। হাজতের মেঝে ছিল ঠান্ডা আর নোংরা। রাজু এক কোণায় হাঁটুতে মাথা গুজে বসেছিল। তার মায়ের কথা মনে পড়ছিল। তার বাপুর কথা মনে পড়ছিল, যিনি সবসময় বলতেন, বাবা, আমরা ছোট লোক, আমরা শুধু মাথা নত করতে জানি, বুক ফুলিয়ে দাঁড়ানো আমাদের কপালে নেই। হয়তো বাপু ঠিকই ছিলেন। সে নিজের যোগ্যতার বাইরে উড়ার চেষ্টা করেছিল, আর দুনিয়া তার ডানা কেটে দিল। তখনই বাইরে শোরগোল হল। দারোগা নিজের চেয়ার থেকে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। সামনে বিজয়পাত সিংঘানিয়া দাঁড়িয়েছিলেন। তার পেছনে শহরের সবচেয়ে বড় উকিল এবং বিক্রম নিজে ছিল। ইন্সপেক্টর, সিংঘানিয়া সাহেবের কণ্ঠে সিংহের মতো গর্জন ছিল। তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে হাত দেওয়ার? ইন্সপেক্টর ঘাম মুছতে শুরু করলেন।
স্যার, ডক্টর খুরানা লিখিত অভিযোগ দিয়েছেন। আইন বলে যে কেউ বিনা মেডিকেল লাইসেন্সে আইসিইউর কোনো যন্ত্রে হস্তক্ষেপ করতে পারে না। ওই ছেলেটি রোগীকে ছুঁয়েছে, যন্ত্র বন্ধ করেছে। এটি বেআইনি, আমরা বাধ্য। সিংহানিয়া সাহেব উকিলের দিকে তাকালেন। উকিল ফাইল এগিয়ে দিলেন। এই নিন জামিনের আবেদন, এবং শুনুন ইন্সপেক্টর, যদি ওই ছেলের গায়ে একটি আঁচড়ও লাগে তবে আমি আপনার ইউনিফর্ম খুলিয়ে ছাড়ব। আইনি মার প্যাচ চলল। টাকা আর ক্ষমতার জোর কথা বলল। আধা ঘন্টা পর রাজুকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু রাজু যখন বাইরে এলো তখন সে খুশি ছিল না। তার চোখের চমক নিভে গিয়েছিল। গাড়িতে পুরো রাস্তায় কেউ কিছু বলল না। হাভেলিতে পৌঁছে রাজু নিজের ঘরের দিকে যেতে লাগল, কিন্তু সিংহানিয়া সাহেব তাকে থামালেন। দাঁড়াও রাজু। তিনি তাকে নিয়ে নিজের লাইব্রেরিতে গেলেন। বিক্রমও সাথে ছিল। সিংহানিয়া সাহেব নিজের চেয়ারে বসলেন এবং রাজুকে সামনে দাঁড় করালেন। কেমন লাগছে? তিনি জিজ্ঞাসা করলেন। রাজুর চোখ দিয়ে জল উপচে পড়ল। মালিক, আমি চুরি করিনি, আমি প্রাণ বাঁচিয়েছিলাম। তবে আমাকে হাতকড়া কেন পড়ালো? গরিব হওয়া কি অপরাধ, নাকি অশিক্ষিত হওয়া অপরাধ? সিংহানিয়া সাহেব গভীর শ্বাস নিলেন। রাজু, দুনিয়া সত্যি দিয়ে নয়, প্রমাণ দিয়ে চলে। হুনর দিয়ে নয়, কাগজ দিয়ে চলে। ডক্টর খুরানা ভুল ছিলেন, কিন্তু তার কাছে একটি ঢাল ছিল, তার ডিগ্রি। তুমি সঠিক ছিলে, কিন্তু তোমার কাছে কোনো ঢাল ছিল না। আজ আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু কাল অন্য কেউ আসবে। কতদিন লুকিয়ে থাকবে? রাজু চুপ থাকল। মহাভারতে একলব্যের গল্প শুনেছ? সিংহানিয়া চলেব জিজ্ঞাসা করলেন। ও অর্জুনের চেয়ে ভালো ধনুর্ধর ছিল, কিন্তু দ্রোণাচার্য ওর বৃদ্ধাঙ্গুলি চেয়ে নিলেন। কেন? কারণ একলব্যের কাছে রাজ পরিবারের সিলমোহর ছিল না। আজকের সমাজও সেটাই। এটি তোমার কাছ থেকে তোমার বৃদ্ধাঙ্গুলি চেয়ে নেবে। রাজু মাথা তুলল। তবে আমি কি করব মালিক? কি নিজের হুনর ছেড়ে দেব? আবার চা বেচব? না। সিংহানিয়া সাহেব উঠে দাঁড়ালেন। তার চোখে এক নতুন চমক ছিল। এখন তুমি একলব্য হবে না, এখন তুমি অর্জুন হবে। তোমাকে শাস্ত্র আর শস্ত্র দুটোই অর্জন করতে হবে। তোমাকে ওই কাগজের টুকরোটি অর্জন করতে হবে যার সামনে দুনিয়া মাথা নত করে। তিনি টেবিল থেকে একটি খাম তুললেন আর রাজুর দিকে বাড়িয়ে দিলেন। এটি কি? রাজু জিজ্ঞাসা করল। এটি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাডমিশন ফর্ম, সিংহানিয়া সাহেব বললেন। আমি কথা বলে নিয়েছি, ওরা তোমার কোনো পরীক্ষা নেবে না। আমি ওদের মিলের ভিডিও আর হাসপাতালের রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা তোমার হুনরকে স্যালাম করে। ওরা তোমাকে স্কলারশিপ দিতে রাজি। জার্মানি? রাজুর মস্তিষ্ক অসার হয়ে গেল। রামনগরের গলি থেকে সরাসরি জার্মানি? কিন্তু মালিক, আমি তো ইংরেজি জানি না, আমি তো ঠিকমতো হিন্দি লিখতেও পারি না। আমি ওখানে কিভাবে? বিক্রম সামনে এলো। সে রাজুর কাঁধে হাত রাখল। ভাষা তো মুখ থেকে বেরোয় রাজু, কিন্তু জ্ঞান মস্তিষ্ক থেকে বেরোয়। আর তোমার মস্তিষ্ক কোনো ভাষার মুখাপেক্ষী নয়। তুমি যাও, 1 বছর, 2 বছর, 5 বছর, যত সময় লাগে লাগাও। কিন্তু যখন ফিরবে তখন হাতে ওই কাগজটি নিয়ে ফিরবে, যাতে কোনো খুরানা দ্বিতীয়বার তোমাকে হাতকড়া পরানোর সাহস না পায়। রাজু কাঁপতে থাকা হাতে ওই খামটি নিল। এটি শুধু একটি কাগজ ছিল না, এটি তার স্বাধীনতার পরোয়ানা ছিল। এটি ওই ব্যবস্থার গালে চড় ছিল যা আজ তাকে জেলে পাঠিয়েছিল। আমি যাব, রাজু দৃঢ়তার সাথে বলল। আমি শিখব। আমি ওদের ভাষা, ওদের বিজ্ঞান, ওদের গণিত সব শিখব। আর একদিন আমি এমন যন্ত্র বানাবো যা কখনো কোনো গরিবকে ধোকা দেবে না। বিদায়ের দিন রাজু তার পুরনো কাপড় পরল না। সে একটি পরিষ্কার শার্ট ও প্যান্ট পরেছিল যা বিক্রম তাকে দিয়েছিল, কিন্তু তার পায়ে এখনও সেই পুরনো চটিই ছিল। এটি কেন? বিক্রম জিজ্ঞাসা করল, নতুন জুতোর জোড়ার দিকে ইশারা করে। যাতে আমার মনে থাকে আমি কোথা থেকে এসেছি। রাজু হাসতে হাসতে বলল, মাটির সাথে জুড়ে থাকার জন্য খালি পায়ে থাকা জরুরি নয়, শুধু মনে রাখা জরুরি যে মাটি কোথায়। সিংহানিয়া সাহেব তাকে জড়িয়ে ধরলেন। যাও বাবা, দুনিয়া জেতার জন্য। রাজু গাড়িতে বসল। গাড়ি এয়ারপোর্টের দিকে চলতে শুরু করল। সে পেছন ফিরে তাকালো। রামনগর পেছনে পড়ে যাচ্ছিল। তার চায়ের দোকান, ওই পুরনো মিল, ওই হাসপাতাল সব ঝাপসা হয়ে যাচ্ছিল। উড়োজাহাজের জানালা দিয়ে যখন সে মেঘ দেখল তখন তার মনে হলো যেন সে তার বাপুকে দেখছে। বাপু হাসছেন। উড়ে যা বাবা, আকাশ তোর। গল্প এখানে শেষ হয় না, আসল গল্প তো এখন শুরু হয়। 10 বছর কেটে গেল। রামনগর এখন বদলে গেছে। ছোট রাস্তা চওড়া হয়েছে, মিল এখন আরও বড় হয়েছে। কিন্তু একটি জিনিস বদলায়নি, মানুষের আশা। একদিন শহরে একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। সরকার একটি খুব বড় প্রজেক্ট শুরু করছে, ভবিষ্যতের শক্তি। আর এই প্রজেক্ট লিড করার জন্য দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী আসছেন।
এমন কেউ যিনি আমেরিকা ও জাপানকে পেছনে ফেলে দিয়েছেন। শহরের টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। মঞ্চে বড় বড় মন্ত্রী আর বৃদ্ধ হয়ে যাওয়া ডক্টর খুরানা, যিনি এখন অবসর নিয়েছেন কিন্তু সম্মানের খিদে এখনও মেটেনি, বসেছিলেন। মাইকে ঘোষণা হলো, ভদ্রমহিলা ও ভদ্র মহাদয়গণ, স্বাগত জানান ডক্টর আর.কে. রাওকে। একটি লম্বা কালো চকচকে গাড়ি থামল। দরজা খুলল। একজন যুবক বাইরে এলো। স্যুট একদম ফিট, চলায় চিতার মতো ক্ষিপ্রতা আর চোখে সেই পুরনো গভীর স্থিরতা। সে কালো চশমা খুলল। মুখটি চেনা ছিল কিন্তু ধরন বদলে গিয়েছিল। সে মঞ্চের সিঁড়ি দিয়ে উঠল। ডক্টর খুরানা তাকে চিনতে পারলেন না। তার মনে হলো এটি কোনো বিদেশি বিজ্ঞানী। তিনি মালা নিয়ে সামনে এগোলেন। যুবকটি ঝুঁকে মালা গ্রহণ করল এবং তারপর ডক্টর খুরানার পাছ হল। ডক্টর খুরানা চমকে উঠলেন। আপনি কে? যুবকটি মাইক ধরল। পুরো ভিড় শান্ত ছিল। সে হিন্দিতে বলতে শুরু করল, সেই শুদ্ধ সহজ হিন্দি। 10 বছর আগে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। এই শহরের একটি থানায় একজন অশিক্ষিত ছেলেকে হাতকড়া পরানো হয়েছিল। তার অপরাধ শুধু এটাই ছিল যে তার কাছে ডিগ্রি ছিল না। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। বিক্রম এবং বৃদ্ধ সিংহানিয়া সাহেব, যারা প্রথম সারিতে বসেছিলেন, তাদের চোখে জল এলো। যুবকটি নিজের পকেট থেকে একটি মোচড়ানো কাগজ বের করল। পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজ। সেটি এফআইআরের কপি, আর অন্য হাতে নিজের পিএইচডির ডিগ্রি দেখালো। আজ আমার কাছে এই কাগজ আছে, কিন্তু আমি আজও সেই রাজু। শুধু পার্থক্য এতটুকুই যে এখন আমি তালা ভাঙি না, তালা বানাই। আর আজ আমি এখানে একটি ওয়াদা পূরণ করতে এসেছি। সে ভিড়ের দিকে তাকালো। আমি ওয়াদা করেছিলাম যে আমি এমন যন্ত্র বানাবো যা কোনো গরিবকে ধোকা দেবে না। আজ আমি রামনগরকে ভারতের প্রথম ফ্রি এনার্জি প্ল্যান্ট, অর্থাৎ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র উৎসর্গ করছি। আজকের পর এই শহরের কোনো কৃষককে, কোনো মিলকে আর কোনো হাসপাতালকে বিদ্যুৎ চলে যাওয়ার ভয় পেতে হবে না। হাততালির গর্জনে আকাশ ফেটে পড়ার উপক্রম হলো। ডক্টর খুরানার মুখ দেখার মতো ছিল। তার এখন মনে পড়ল এটি সেই চাওয়ালাই ছিল, সেই রাজু। রাজু মঞ্চ থেকে নিচে নামল এবং সরাসরি নিজের বৃদ্ধ বাপুর কাছে গেল, যিনি ভিড়ের একদম পেছনে এক কোনায় দাঁড়িয়েছিলেন। বাপু এখন খুব বৃদ্ধ হয়ে গেছেন, চোখে কম দেখেন। রাজু তার চরণে নিজের মাথা রাখল। বাপু, সে বলল, এখন আর কেউ আপনাকে ভাঙাচোরা মাল বিক্রেতা বলবে না। আপনি একজন বিজ্ঞানীর বাবা। বাপু কাঁপতে থাকা হাতে তার মাথায় হাত বোলালেন। বাবা, তুই তো লোহাকে সোনা বানিয়ে দিলি। শেষে রাজু তার পুরনো চায়ের দোকানে গেল। দোকান বন্ধ ছিল, ধুলো জমেছিল। সে তালা খুলল। ভেতরে সেই পুরনো কেটলি রাখা ছিল। সে কেটলিটি তুলল, সেটি পরিষ্কার করল এবং 1 কাপ চা বানালো। সে একটি চুমুক দিল। স্বাদ সেই একই ছিল, মাটির, পরিশ্রমের এবং জয়ের। শিক্ষা সেই সিংহীর দুধ, যা যে পান করবে সে গর্জন করবে। কিন্তু সংস্কার হল সেই শিকড়, যা তাকে ঝড়েও পড়তে দেবে না।